আমার হাতে 17 Pro Max ছিল, যেটা আমি বিক্রি করে আমি মোহনাকে টাকা পাঠাইছি। কারণ আমি ওরা ভালোবাসি। ও যখন অনেক মানে আমাকে ছোট করে কথা বলছে বা আমাকে তেজ দেখার কথা বলছে, তখন আমার শুধু প্রেম চলতেছিল, আমাদের রিলেশন চলতেছিল। অ্যান্ড ব্রেকআপ চলাকালীন ও আমার বলতেছে, এই ছোট লোক, তোর তো আমি টাকা পাই, এটা ওইটা সেটা, তুই আমার টাকা না দিয়ে 17 কেন চালাস? আমি 17 Pro Max বিক্রি করে ওরে পরের দিন আমি টাকা পাঠাই দিছি। তো আমি ওই মন মানসিকতার মানুষ, এটা মোহনা নিজেও জানে। আমি টিকটক লাইভ থেকে যত টাকা ইনকাম করছি, ফেসবুক থেকে যত টাকা ইনকাম করছি, সবসময় ওর চাওয়া লাগে না কখন, আমি মোহনাকে ট্রান্সফার করে দিচ্ছি ওর ব্যাংকে, যে ঠিক আছে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, তুমি দেখতে থাকো সংসারে কী লাগে না লাগে, তুমি দেখো সবসময়। সো আমার মা ওই প্রেক্ষেপে হচ্ছে যে মোহনাকে বলতো যে মোহনা বাজার লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, দ্যাটস ইট। এছাড়া আমার মার পার্সোনাল কোনো নিড ওর কাছে চাইছে, ও যদি প্রমাণ করতে পারে, বা আমার ও যেভাবে বলছে আমি লাখ লাখ টাকা, 30 লাখ 40 লাখ টাকা ওর কাছ থেকে নিয়ে গেছি, ও যদি প্রমাণ করতে পারে কীভাবে নিছি, কেন নিছি, যদি এটা প্রমাণিত হয়, আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিব। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে আমরা ভিউয়ার্স হয়ে আমরা হয়ে গেছি এখন বিচারক। আপনারা এখন বিচারক, কিছু করার নাই। আমি তো আসলে আমার সাংসারিক জীবনটা আনতে চাই না সোশ্যাল মিডিয়াতে। আমার ওয়াইফ নিয়ে আসছে, অ্যান্ড ওয়াইফ নিয়ে আসার পিছনে অনেক রিজন আছে। এর পিছনে ওর ফ্যামিলির হাত আছে, এক। সেকেন্ড হচ্ছে লিখনের হাত আছে। থার্ড হচ্ছে লালার হাত আছে। আপনারা দেখতেছেন যে কোনো জায়গায় আমার সমস্যা, দুনিয়াতে এত মানুষ নির্যাতিত হইতেছে, ও বলে যে আমি যেখানে নির্যাতন সেখানে আমি লিখন হাজির। তাহলে তুমি এত মানবতার ফেরিওয়ালা, মানবতার ভ্যানগাড়িওয়ালা, তো তুমি ওই মানুষগুলোর পাশে যাও না। শুধুমাত্র মামুনকে যেভাবে ডাবানো যায়, মামুনকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা যায়, মামুনকে যেভাবে হ্যারাসমেন্ট করা যায়, সেই ক্ষেত্রে তুমি অল টাইম অ্যাক্টিভ থাকো। ধর্ষণ মামলা দিছে, অ্যাটেম্প টু মার্ডার মামলা দিছে, হুমকির মামলা দিছে, আরও অনেক ধরনের মামলা, টোটাল 6টা মামলা দিছে। 5টা মামলা দিছে লায়লা, একটা মামলা দিছে লিখন, টোটাল 6টা মামলা আমার বিরুদ্ধে চলতেছে। এবং তারপর সবশেষে এগুলো সব কিছু কাটায় আমি জেল খেটে এসে দুধ দিয়ে গোসল করে আমার মতো করে আমি কন্টেন্ট শুরু করলাম, আমার মতন আমি কাজ শুরু করলাম। অ্যান্ড আমি আপনাদের সবাইকে বলছি যে আমার ধারা কোন ধরনের কন্ট্রোভার্সি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন না। আমি সবার কাছে আবারও হাত জোর করে মাফ চাচ্ছি যে আমার কারণে আবারও আপনাদের কন্ট্রোভার্সি দেখতে হচ্ছে। আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই নাই সোশ্যাল মিডিয়াতে এসে। এই এখন যেটা বলতেছি, এখন বাধ্য হয়ে বলতেছি। এখন না বললে দেখা যাচ্ছে আমার দেয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নেই। এত পরিমাণ এলিগেশনস আমার নামে এসে গেছে। মানে এটা হচ্ছে থাকে না, মানুষের নামে বদনাম থাকে, সেটার এখন প্লাস পয়েন্টে লাগানো, কাজে লাগানো, এখন সুযোগ নিচ্ছে। তখন হচ্ছে আমার ফ্যামিলি সবসময়, যেহেতু আমি ফ্যামিলি নিয়ে ছোটোবেলা থেকে বসবাস করি ঢাকা শহরে, অ্যান্ড এটা এখন অনেক বড় একটা অভিযোগ হয়ে আসছে, আমার ফ্যামিলি নিয়ে থাকি আমরা, আমার ফ্যামিলি এটা ওটা সেটা অনেক কিছু বলছে। যাই হোক, আমার ফ্যামিলি অনেকবার হচ্ছে যে আমার মারামারি আটকাতে, যে মারামারি থামাইতে, যে ঝগড়া থামাইতে, যে আমার ফ্যামিলি অনেকবার আহত হয়েছে। এর মধ্যে আমার আম্মুর একবার এমন রক্তাক্ত হয়েছে, আমার আম্মুর ঠোঁট কেটে গেছে, মানে মারামারির মাঝখানে ঢুকে থামাইতে যে কেটে, যে একদম রক্ত দিয়ে আমার মার 3 পিস স্যালোর কামিজ সব কিছু ভরে গেছিলো। এত রক্ত ছিল যেটা দেখলে যে কোনো মানে যদি কোনো হার্টের রুগী হয়, সে হার্ট অ্যাটাক করে মারা যাবে, এতটুকু রক্ত বের হয়েছে আমার মার। দেখে আমি নিজেই ভয় পেয়ে গেছি যে এতগুলো রক্ত বেরোচ্ছে কেন। তো আমার আম্মু কিন্তু কখনো আমার ফ্যামিলিতে বা আমার সংসারে বা আমার ঢুকায় নাই। আমার বাবাও না, আমার বোনও না, কেউ না। এখন এসে আমার বোন খারাপ, আমার মা খারাপ, আমার মা লোভী। আমার মা লোভ করে কখন তার কাছ থেকে 1 টাকা নিচ্ছে, কখন 1 টাকাও নেয়। আমার মারা যখন প্রশ্ন করলাম, মা এটা তো বাস্তব যে আমার ওয়াইফ বলতেছে, তুমি আমার ওয়াইফের কাছ থেকে যে বলতে যে সংসারে খরচ লাগবে, এটা লাগবে, সেটা লাগবে। তো আমার মারও একটা সিম্পল আনসার, সেটা হচ্ছে যে তুই আর্নিং করে তুই যা কামাস সব তোর বউরে দেস। এটা বাস্তব। আমি যা কামাইছি সৌদি আরব থেকে পর্যন্ত, সৌদি আরব যখন ছিলাম তখন তুমি কোন টাইপের মানবতার ভ্যানগাড়িওয়ালা, এটা তো বোঝা যেতেছে যে পার্সোনালি ব্যক্তিগতভাবে আমাকে অ্যাটাক করতেছে, আমাকে ধ্বংস করতে চাচ্ছে। আপনারা দেখবেন লালার সাথে আমার পরিচয় 2021-এর শেষের দিকে। আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি 2018 সাল থেকে, এবং আমি ফ্যামিলি রান করতেছি, আমার ফ্যামিলি আমি চালাই 2018 সাল থেকে। তারপর এখানে 3-4 বছরের একটা গ্যাপ আছে। এর মধ্যে হচ্ছে হুট করে লালাকে আমি আমার একটা ডাহাট ফ্যান হিসেবে পাই। ফ্যান হিসেবে পাওয়ার পর আমরা কন্টেন্ট করা শুরু করি, কাজ করা শুরু করি। অনেক মোটা অঙ্কের আর্নিং আসা শুরু হইলো আমার ফেসবুকের অ্যাকাউন্ট থেকে, ফেসবুকের পেজ থেকে, সব জায়গা থেকে স্পন্সর আসা শুরু হইলো। তো কন্ট্রোভার্সিটা দেখতেছি যে আমরা যতই চেষ্টা করি কন্ট্রোভার্সি বন্ধ হোক, লালার মতো বলতেছি যে না আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, আমরা রিলেশন করি না, আমরা হাজব্যান্ড ওয়াইফ না, এগুলো কেউ খাচ্ছে না, কেউ নিচ্ছে না, কেউ পছন্দ করতেছে না, ওইগুলোর ভিউ হচ্ছে না। যখনই আমরা একটু নেগেটিভলি করা শুরু করলাম, যখনই বলতে শুরু করলাম হ্যাঁ আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমরা সংসার করি, এটা করি, সেটা করি, তখনই মানুষ খাওয়া শুরু করলো। কিন্তু আমরা কিন্তু কখনোই বলি না যে আমরা বিবাহিত মানুষ। শুধুমাত্র কন্টেন্টের ক্ষেত্রে লালার সাথে থাকা হয়েছে, লালার সাথে কন্টেন্টের সম্পর্ক ছিল। ও শুধু ভাইরাল হইতে চাইছে, অ্যান্ড ও সাকসেস। আপনারা জানেন পুরো বাংলাদেশে মহিলা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে লালাকে সবাই চিনে কম বেশি। এমন কোনো মানুষ নেই যে চিনে না লালাকে। সেটা হোক নেগেটিভ ওয়েতে, পজিটিভ ওয়েতে, একটা ওয়েতে হইলেও তার একটা টিআরপি আছে, তার নামের একটা ট্যাগ আছে। এখন সেটা তৈরির পিছনে কিন্তু আমার অবদান আছে, সেটা এখন সে অস্বীকার করে, কারণ সে অকৃতজ্ঞ একটা মানুষ।
আমি এটা কিছু যায় আসে না আমার। তার কাছ থেকে সলিড অ্যামাউন্ট আমি কখন নিই নেই, ওই ওই মহিলার কাছ থেকেও। ওই মহিলা চায় আমি সারা জীবন তার কাছে থাকি, তার জন্য কন্টেন্ট করে দেই, তার মৃত্যুর আগ পর্যন্ত তার মানে এক কথা তার কথায় উঠি বসি। তো যখন দেখতেছে আমাকে সে কন্ট্রোল করতে পারতেছে না, আমি তার সাথে থাকবো না। কারণ আমারও তো জীবন আছে ভাই, আমার তো লাইফ আছে, ব্যক্তিগত লাইফে তার সাথে আমার কমিটমেন্ট ছিল। লায়লা আমাকে বলছে যে তুমি আমার সাথে যতদিন থাকবা, কন্টেন্ট করবো শুধু, আমরা শুধু আমাদের সাথে কন্টেন্টের সম্পর্ক, এর বাইরে কোনো কিছু না। তোমার ব্যক্তিগত জীবনে যখন তোমার মনে হবে যে তুমি মুভ অন করবা, তুমি তোমার মতন কাজ করবা, তুমি তোমার মতন আলাদা থাকবা, তুমি থাকতে পারো, এতে আমার কোনো সে নাই। তো এই জিনিসটা কিন্তু যখন আমাকে বলছে তখন থেকে কিন্তু আমি আমার মতো করে কাজ করা শুরু করলাম। তো যখন আমি ওইখান থেকে চলে আসতে চাইলাম বা চলে আসলাম, আপনারা দেখছেন আমার বিরুদ্ধে নানান প্রকার মামলা দিল। নয়ের এক সুযোগে সদ্ব্যবহার করতেছে, হাতি গর্তায় পড়লে চামচিকাও লাথি মারে, এটা স্বাভাবিক বিষয়। এখন আমার ওয়াইফকে ব্যবহার করে লায়লা দেখেন আপনার এসে তার নাকি ঈদ লাগছে, তাই সে মানুষকে ঈদ মোবারক জানাচ্ছে। কেন সে মানুষকে ঈদ মোবারক জানাবে? তার এখনও আমার লাইফ নিয়ে বদার। তার সাথে আমার সম্পর্ক বিচ্ছেদ 2 বছর 3 বছর হয়ে গেছে, লায়লার সাথে আমার কোনো সম্পর্ক নাই, 2-3 বছর হয়ে গেছে। হ্যাঁ, তো এখনও তার আমারে নিয়ে পড়ে থাকতে হবে। তার সাথে তার খাস চামচা এই লিখন, এই বেটায় আমার ওয়াইফের বাসায় যায় থাকে, আমার ওয়াইফের সাথে পড়ে থাকে, কন্টিনিউয়াসলি থাকে। তারা ব্রেন ওয়াশ করতেছে, দেখবেন কানে কানে শিখাই দিতেছে কি বলতে হবে ইন্টারভিউতে, সেগুলো আমার ওয়াইফ বলতেছে আমার বিরুদ্ধে। সো এটার পুরোটা একটা ষড়যন্ত্র আমাকে ধ্বংস করার। তো আমার তো আর পৃথিবীর কেউ ধ্বংস করতে পারবে না। আমি যাকে ভালোবাসি, যে আমার অর্ধাঙ্গিনী, যাকে আমি ভালোবাসি, যে আমার লাইফের একটা পার্ট, আমার বুকের পাঁজরের বা পাশের হাড়টা দিয়ে তাকে তৈরি করা হয়েছে আমি মনে করি, সেই জন্য সে আমার ওয়াইফ হয়েছে। কেউ চাইলেই কাউকে বিয়ে করতে পারে না, জন্ম মৃত্যু বিয়ে, এই 3টা জিনিস আল্লাহর হাতে। তো তার সাথে আমার প্রথম বিয়ে হয়েছে, সে আমার প্রথম ওয়াইফ, তার সাথে আমি সুন্দর সংসার করতে চাইছি। হ্যাঁ, বনিবারটা হয় নাই, মারামারি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, মিলতেছে না। সংসার না হলে ওর মতো থাকবে, আমি আমার মতো থাকবো। এখনও স্টিল ও আমার ওয়াইফ, ওর সাথে আমার ডিভোর্স হয় নাই। আমরা সেপারেশনে গেছি আপনার 18 তারিখ সেপারেশনে যাওয়ার পর ওর ফ্যামিলি নিয়ে আমার ফ্যামিলির কাছে গেছে। আমি বলছি মোহনা যা চাও তুমি তাই করতে পারো, আমি সব কিছুতে রাজি, আমি ডিনাই করতেছি না। তুমি যদি আমার সাথে থাকতে চাও আমি তোমার সাথে থাকতে রাজি, তুমি যদি চলে যেতে চাও আমি তোমাকে বাধা দেবো না, বা আমি তোমাকে ক্ষতিগ্রস্ত করবো না কোনোভাবে। স্টিল এখন পর্যন্ত ওর মানে একটা চুল আমি নষ্ট করি নাই, একটু ক্ষতি আমি ওর করি নাই মোহনার, কখনোই জীবনে করবো না। কারণ ভালোবাসলে ক্ষতি করা যায় না, এটা আমি মানি, এটা আমি বিলিভ করি। আমার ভালোবাসাকে আমি বিশ্বাস করি, আমি আমার ভালোবাসাকে প্রাধান্য দিব। কেউ আমাকে আমার ভালোবাসার প্রাধান্য দেখ আর না দেখ, আমি মোহনাকে ভালোবাসি, আমি ওকে নিয়ে কখনো খারাপ কথা বলবো না, বাজে কথা বলবো না। এখনও বলতেছি, যা করতেছে ওর ব্রেন ওয়াশ করে করানো হচ্ছে। লাস্ট টাইম আপনার ওর সেপারেশন বললাম তো, সেপারেশন 18 তারিখ হওয়ার পর 2 তারিখ আপনাদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করে যা তা বললো, আমি প্রতারক, আমি মেয়েবাজ, আমি টাকা পয়সা খেয়ে ফেলছি, তারপর আমি মারধর করি, আমি নেশাখোর, সব ধরনের এলিগেশনস আমার বিরুদ্ধে। আমার সাইডে কিন্তু, আমার ফরে কিন্তু কোনো ধরনের কথা ওর নাই। কিন্তু আমি বলতে চাই মোহনা অনেক ভালো একটা মেয়ে, অনেক এডুকেটেড একটা মেয়ে। আমি ওর ভালোবেসেই বিয়ে করছি, ওর মধ্যে ওই গুণটা আমি দেখতে পারছি দেখেই আমি ওরে বিয়ে করছি। ওর লাইফের প্রিভিয়াস অনেক কিছু করে আসছে, ওইগুলো নিয়ে কথা বলতে চাই না। ওর প্রিভিয়াস দেখা যায় না, বুঝাই আমি ওরে বিয়ে করছি, ওর সব কিছু জেনেই কিন্তু আমি বিয়ে করছি, এইগুলো নিয়ে আমি কথা বলতে চাই না। কিন্তু কন্টিনিউয়াসলি মোহনা হচ্ছে যে আমার পাস্ট নিয়ে কথা বলতেছে, এবং ও যত প্রকার এলিগেশনস দিচ্ছে, কোনো এলিগেশনসের আপনারা এখন পর্যন্ত একটা প্রমাণ পাইছেন? আপনাদের কাছে একটা প্রশ্ন, কি মাঝখান থেকে যে কোনো একজন বলেন হ্যাঁ বা না, কেউ একটা প্রমাণ পাইছেন? সবগুলো এলিগেশনসের মেয়েবাজি বলছে, একটা এলিগেশন পাইছেন আপনারা? পান নাই। টাকা প্রতারণা করে টাকা খাইছে, এটার কোনো এলিগেশন পাইছেন আপনারা? প্রমাণ পাইছেন কোনো? পান নাই। নেশাখোর, এটা প্রমাণ কোথায় পাইছেন? ভিডিও দেখাইছো, এই ভিডিওটা কীভাবে আসছে, এটা প্রশ্নটা আপনাদের কাছে থাকতে পারে, স্বাভাবিক না?